আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে এসএসসি ফিজিক্স এর চ্যাপ্টার 7 এর সেকেন্ড ক্লাস। এটা হচ্ছে লেকচার 2। আজকে আমরা শিখবো হচ্ছে সরল দোলক সম্পর্কে। সরল দোলক কিভাবে কাজ করে আর সরল দোলকের ফর্মুলা গুলো কি, সেগুলো আমরা আজকে শিখবো। তো আমি এখানে একটা সরল দোলক আঁকিয়ে রেখেছি, কিন্তু আসলে সরল দোলক জিনিসটা কি? সরল দোলক হচ্ছে এমন একটা দোলক যেটা সরল সন্ধিত স্পন্দন গতি মেইনটেইন করবে। সরল সন্ধিত স্পন্দন গতি কি? আমরা এটা গতদিন পড়ছিলাম যে গতিপথের অর্ধেক সময় একদিকে যাবে আর বাকি অর্ধেক সময় অন্যদিকে যাবে। এটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতির একটি উদাহরণ। সেটা কি? সরল দোলক। তো সরল দোলকটা আসলে কাজ করে কিভাবে, তাই না? সরল দোলকটা হচ্ছে কাজ করে কিভাবে। তো ফার্স্ট অফ অল তোমাদের বইতে এরকম একটা ফর্মুলা আছে যে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, তাই না? এই সূত্রটার সাথে তোমরা সবাই পরিচিত। এখন এই সূত্রটা আসলে কি আমি আগে বলি। টিটা হচ্ছে পর্যায়কাল, এই টিটা হচ্ছে পর্যায়কাল। Wait, এভাবে না লিখে এভাবে লিখি। এই টিটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল টি। 2 পাই কনস্ট্যান্ট নাম্বার, পাই হচ্ছে 3.1416। আর এল, এলটা হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য। এখন এই কার্যকারী দৈর্ঘ্য জিনিসটা কি একটু বোঝার ব্যাপার আছে। একটা সরল দোলক এর দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে যেই সুতার মাধ্যমে সে বেঁধে রাখা হয়েছে, আর এটাকে বলা হচ্ছে বব। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে বব, বা এটা অনেকটা দেখতে হচ্ছে একদম গোলক, লোহার গোলকের টাইপ থাকে। তো এই যে দৈর্ঘ্যটা থাকে, এই দৈর্ঘ্যটা হচ্ছে যদি আমি এল দ্বারা প্রকাশ করি, আর এই ববের যে ব্যাসার্ধ, এটাকে যদি আমি আর দ্বারা প্রকাশ করি, তাহলে কার্যকারী দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু এল প্লাস আর, ছোট হাতের এল প্লাস আর। মানে আমার যতটুকু সুতা দিয়ে সরল দোলক এর ববটা যুক্ত করা আছে, সেই সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধ, এই দুইটার যোগফল হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য। ঠিক আছে? আর এই জি, জিটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, যেটা জি, যেটার ভ্যালু আমরা নর্মালি 9.81 ধরে নিই মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সো এই গেল সূত্রের পরিচয়। এখন এই দোলকটা আসলে কাজ করে কি, আর পর্যায়কালটাই বা কি আমি বলি। যে পর্যায়কালটা হচ্ছে, আমি মনে করো একটা স্পন্দন দিলাম, আমি একটা গতি এখানে চালু করলাম। তো এই বিন্দু থেকে এইদিকে গেছে, আবার এইদিকে গেছে। মানে ব্যাপারটা হয়েছে যে আমি প্রথমে এটাকে ধরে এই পর্যন্ত আনছি, এই বকটাকে ধরে এই পর্যন্ত আনছি, দিয়ে ছেড়ে দিছি। তাহলে কি হবে? এখানে যাবে, দিয়ে আবার এই জায়গায় আসবে, এই জায়গায় ফেরত আসবে না। এখান থেকে ধরে আমি যদি এই বরাবর টান দিয়ে এটাকে আনি এই জায়গায়, দিয়ে যদি আমি ছেড়ে দিই, তাহলে সে এই পর্যন্ত যাবে, আবার আগের জায়গায় ফিরে আসবে। এই ক্ষেত্রে তার টোটাল যে টাইমটা প্রয়োজন হইল, সেটা হচ্ছে পর্যায়কাল। তার মানে কিন্তু দুইবার আমি এখানে আসছি, তারপরে ছেড়ে দিছি, তারপরে অর্ধেক সময় সামনে গেছে, বাকি অর্ধেক সময় ধরে আবার সামনে পিছনে আসছে। তো এটা হচ্ছে সরল দোলকের একটা উৎকৃষ্ট উদাহরণ। যেটা হচ্ছে সরল দোলক হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ কিসের? সরল সন্ধিত স্পন্দন গতি। মার্কার করে গেছে। যাই হোক, তো আশা করি ব্যাপারটা বোঝাইতে পারছি। এরপর
আমরা কিছু জিনিস দেখব। হুম, কিছু জিনিস দেখব, সেই জিনিসটা কি? হুম, আচ্ছা, আমরা তো একটা সূত্রের সাথে পরিচিত হলাম, যে সূত্রটা আমাদেরকে বলে দিচ্ছে সরল দোলকের গতি কিরকম হবে। সরল দোলকের গতি কিরকম হবে। এখন এই এখানে তো গতি বা স্পিড, এটা আমি কিভাবে বলবো? স্পিডটা কিরকম হবে এটা আমি কিভাবে বলবো? দেখো দেখো, আমার যদি এখান থেকে আমি সরল দোলকটাকে আনি এই পজিশনে, যে আমার এখান থেকে মনে করো এই পজিশনে আসলো, এই পজিশনে আসলো, এখান থেকে এই পজিশনে আসতেছে, তাই না? আমি এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দিছি, এখান থেকে আবার এখানে এসছে, তাহলে পারে এর যে সময়টা লাগলো, এই সময়টা যদি বেশি হয়, সময়টা যদি বেশি লাগে, তাহলে আমি বলতে পারবো যে এটা অনেক ধীর গতিতে আসতেছে। দেখো, এই গতিতে গেল, আবার এই গতিতে আসলো, মনে করো যে এখান থেকে এই গতিতে আসলো, তাহলে দুইটা গতি কিন্তু ডিফারেন্ট। মানে আমি বোঝাইতে চাচ্ছি, টাইম যদি বেশি লাগে তাহলে আমার স্পিড হবে হচ্ছে কম, কমন সেন্সের ব্যাপার। আবার টাইম যদি কম লাগে তাহলে স্পিড হবে হচ্ছে বেশি, কারণ বেশি কোনো একটা জায়গায় তুমি খুব কম সময়ে পৌঁছাইলা, তাহলে কি তোমার স্পিডটা বেশি। আর যদি কোনো একটা জায়গায় তুমি অনেক টাইম নিয়ে পৌঁছাইলা, তাহলে তোমার কি স্পিডটাও কম। এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটা একটু নোট করে রাখো, যে টাইম যদি কম হয় তারপরে স্পিড বেশি, আর টাইম যদি বেশি হয় তাহলে স্পিড কম, একটা অপরটার ব্যস্তানুপাতিক। আচ্ছা, এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট আমি বলি। এখন আমরা যে ফর্মুলা পড়লাম সেটা হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এখন এই ফর্মুলা অনুযায়ী আমি দেখতে পাচ্ছি, আমি যদি এল আর টি কে চলরাশি ধরে বাকিগুলোকে সব কনস্ট্যান্ট ধরে নিই, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, সব যদি কনস্ট্যান্ট ধরে নিই, তারপরে আমি দেখবো সম্পর্কটা এরকম দাঁড়ায়, রুট ওভার এল। তার মানে আমার যদি এল আমি বাড়াই, কার্যকারী দৈর্ঘ্য এল যদি বৃদ্ধি করি, তাহলে পরে আমার টাইমটা, টাইম পিরিয়ডটাও বৃদ্ধি পাবে, তাই না? কারণ কি, একটা অপরটার কি সমানুপাতিক সম্পর্ক। আর আমি যদি এলটা কমাই বা কার্যকারী দৈর্ঘ্য যদি কমাই, তাহলে আমার টাইম কমবে। এখন টাইম কমা মানে কি? একটু আগে যেটা লিখলাম, টাইম কমা মানে হচ্ছে স্পিড বাড়া, আর টাইম বাড়া মানে হচ্ছে স্পিড কমানো। সরি, টাইম বাড়া মানে হচ্ছে স্পিড বাড়ানো। কি বলতেছি উল্টা? টাইম যদি বাড়ে তাহলে স্পিড বাড়বে, সরি, টাইম যদি বাড়ে তাহলে স্পিড কমবে, আর টাইম যদি কমে তাহলে স্পিড হবে বেশি, তাই না? যেটা আমরা একটু আগে লিখলাম। আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা বোঝাইতে পারছি কিনা। এরপর আরেকটা সম্পর্ক, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্ক। টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এবার মনে করো আমি কার্যকারী দৈর্ঘ্য যেটা আছে এটা ফিক্স রাখলাম, এই দৈর্ঘ্যটা ফিক্স রাখলাম, এই দৈর্ঘ্যটা আমি কমাইও নি বাড়াইও নি, জাস্ট আমি জিটাকে চেঞ্জ করে দিছি। জিটা কিভাবে চেঞ্জ হয়, মনে করো আমি পৃথিবীতে এক এই সেম দৈর্ঘ্যটা নিয়ে মাপছি, যে আমার পর্যায়কাল আসছে মনে করো টি সমান সমান আসছে 2 সেকেন্ড সাপোজ, ঠিক আছে? এখন এটা হচ্ছে কোথায়? পৃথিবীতে, পৃথিবীতে। এখন আমি যদি এই দোলক, সরল দোলকটাকেই, আমি যদি এই সরল দোলকটাকেই চাঁদে নিয়ে যাই, চাঁদে নিয়ে যাই, চাঁদে নিয়ে গেলাম, এই সরল দোলকটাকে চাঁদে নিয়ে গেলাম, তখন দেখতেছি যে জি আমার কি কমতেছে না,
জি যদি কমে তখন আমি টি দেখবো হচ্ছে আমার হয়ে গেছে হচ্ছে কত গুণ, 8 সেকেন্ড সাপোজ হয়ে গেছে। হুম, মনে করো 8 সেকেন্ড হয়ে গেছে, এমন একটা গ্রহে নিয়ে গেছে যেখানে টাইম এবার এখানে 8 সেকেন্ড হয়ে গেছে। তার মানে কি আমার জি এর মান ওখানে বাড়তেছে না কমতেছে? দেখো, টাইম টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু রুট ওভার 1/g। তার মানে আমার জি যদি কমে তাহলে আমার টাইমটা বাড়বে, আর জি যদি বৃদ্ধি পায় টাইমটা হচ্ছে কমবে। ব্যাপারটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেটা আমরা সূত্র থেকে পাচ্ছি, তাই না? এটাই তো হওয়ার কথা। কারণ কি আমি এখানে এল এর মানটা চেঞ্জ করতেছি না। এল এর মানটা যদি চেঞ্জ না করি তাহলে আমার এখানে চলরাশি থাকবে দুইটা, একটা দুইটা। এখন জি এর মানের উপর নির্ভরশীল, জি যদি বাড়ায় তাহলে টাইম পিরিয়ড কমবে, আবার জি যদি কমায় তাহলে টাইম পিরিয়ড বাড়বে। আর টাইম যদি বেশি হয় তাহলে আমার স্পিডটা কি কম, আর যদি আমার টাইমটা কম হয় তাহলে স্পিড আমার বেশি, তাই না? এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই যেই জিনিসগুলো আমরা এখান থেকে শিখলাম এই ফর্মুলা থেকে, সেটা অনেক সময় এমসিকিউতে চলে আসে যে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট সুতার সাহায্যে একটি বস্তু 10 গ্রাম ভরের বস্তু ঝুলানো হলো, পর্যায়কাল কত? পর্যায়কাল কত? এখন দেখো আমরা সূত্র জানি হচ্ছে টি ইজিক্যাল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে পরে এখানে এল এর মানটা হচ্ছে 1 মিটার, আর জি আমাদের মুখস্থ 9.8। তো আমরা এখানে 2 পাই রুট ওভার 1/9.8, তাহলে এখান থেকে এটা যদি বসাও তাহলে পরে আসবে হচ্ছে 2 সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেটরে এটা বসাই দিবা, তাহলে পরে মান চলে আসবে। এখন আমরা আরেকটা টাইপের কোশ্চেন এখান থেকে সলভ করব, সেটা এমসিকিউ তে চলে আসতে পারে এই সূত্রের আলোকে। ঠিক আছে, সেটা কি সেটা কি ধরনের কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে, মনে করো যে কার্যকারী দৈর্ঘ্য যদি 4 গুণ করা হয় তাহলে পর্যায়কাল কত গুণ হবে? তো কার্যকারী দৈর্ঘ্য যদি 4 গুণ করা হয় তাহলে পর্যায়কাল কত গুণ হবে? আচ্ছা, এখন আমরা সূত্র জানি হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে আমার পরিবর্তন করা হচ্ছে 4 গুণ, কাকে? কার্যকারী দৈর্ঘ্যকে। কার্যকারী দৈর্ঘ্য এল, তাই না? তো আমরা এলটাকে পরিবর্তন করতেছি, বাকি সবকিছু কনস্ট্যান্ট থাকতেছে, যেটাও কনস্ট্যান্ট থাকতেছে। এই কারণে আমরা লিখতে পারি টি সমানুপাতিক রুট ওভার এল বাই এল, মানে রুট এল এর সমানুপাতিক হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে T1/T2 ইজ ইকুয়াল টু রুট ওভার L1/L2।
এটা কিভাবে আসলো? এটা আসলো হচ্ছে এইভাবে, দেখো যে কোনো কিছু সমানুপাতিক থাকলে, মনে করো এ সমানুপাতিক বি যদি হয়, তাহলে এ সমান সমান কে কনস্ট্যান্ট। সমানুপাতিক তুলতে আমি একটা কনস্ট্যান্ট নিই আর সমান চিহ্ন দিই, হ্যাঁ। তো এখানে আমি কে সমান সমান এ বাই বি লিখতে পারি। এবার মনে করো এ তো একটা ভ্যালু, বি একটা ভ্যালু, তাই না? বি এর ভ্যালু যদি, বি এর ভ্যালুর চেঞ্জের উপরে এ এর ভ্যালু নির্ভরশীল, এটা লিখতে পারি, তাই না? তো এখন মনে করো এ এর ভ্যালু আমি একবার নিছি হচ্ছে A1 নিছি, বি এর ভ্যালু একবার B1 নিছি, তাহলে এটা A1 B1, ঠিক আছে? এটা দিলাম 1 নম্বর সমীকরণ। আবার এরকম তো লিখতেই পারি যে A2 ইজ ইকুয়াল টু কে B2। প্রত্যেকবার আমার এই ভ্যালু গুলো চেঞ্জ হইতে পারে, আমার এই ভ্যালু গুলো চেঞ্জ হতে পারে, কনস্ট্যান্ট কি চেঞ্জ হবে? কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হবে না, তাই না? কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হবে না। কে বি, তাহলে এটার ক্ষেত্রে আমি লিখতে পারি কে সমান সমান বি বাই B2, B2 বাই A2। এখানে উল্টা লিখছি আমি, এখানে উল্টা লিখছি, এখানে ঠিক ছিল A1 বাই B1, এখানে আমি উল্টা লিখছি, এটা আমি উল্টাই ফেলছি যে A1 সরি A2 ডিভাইডেড বাই B2, এরকম হবে। এটা সমান সমান আমি কি লিখতে পারি? 2 লিখতে পারি, তাই না? তো এইবার এখান থেকে জাস্ট 1 নং সমীকরণ আর 2 নম্বর সমীকরণ থেকে আমি মিলাই দিতে পারি যে হচ্ছে 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে কি পাই? 1 ও 2 হতে পাই হচ্ছে, প্রথমটা ছিল A1 বাই B1, যেহেতু সমান সমান কে সমান সমান A2 বাই B2, তাই না? তাহলে এবার এইখান থেকে হচ্ছে আমি লিখতে পারি A1 B1 is equal to A2 B2। সেম জিনিসটাই এই ক্ষেত্রে, ঠিক আছে? কিভাবে এরকম? আমার যেহেতু সমানুপাতিক এল এর সাথে, আমার যেহেতু সমানুপাতিক এল এর সাথে রুট ওভার এল এর সাথে, সেই কারণে T1 বাই T2 L1 বাই L2। ওকে, আচ্ছা, এখন T1 কি, T2 কি, L1 কি, L2 কি? T1টা হচ্ছে এই যে 4 গুণ চেঞ্জ করার আগে যদি আমার দৈর্ঘ্য থাকতো L, মনে করো আমার প্রথম দৈর্ঘ্য হচ্ছে L, 4 গুণ যদি আমি L এর ক্ষেত্রে আগে চিন্তা করি, আমার যদি মনে করো যে 4 গুণ করার পূর্বে যে দৈর্ঘ্য ছিল সেটাকে আমি L1 ইকুয়াল টু L ধরে নিয়েছি, তাহলে L2 আমার কি হবে? 4 গুণ করছি, তাহলে 4L মানে 4 গুণ L। এখন T1 কি? যখন দৈর্ঘ্য L1 ছিল তখন T1, টাইম পিরিয়ডটা হচ্ছে T1, আর যখন L2 দৈর্ঘ্য হইল তখন হচ্ছে টাইম পিরিয়ড যেটা হবে সেটা হচ্ছে T2, টাইম পিরিয়ড মানে পর্যায়কাল, ঠিক আছে? এখন আমাকে বের করতে হবে হচ্ছে এই T2টা। এটার ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করছে যদি 4 গুণ করা হয় তাহলে পরে পর্যায়কাল কত গুণ হবে। তাহলে এখন T2 ইজ ইকুয়াল টু, এটাকে এই পাশে দেবো, এটাকে এই পাশে দেবো, তাই না? T2 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে T1 ইন্টু রুট ওভার L2 ডিভাইডেড বাই রুট ওভার L1, তাই না? রুট ওভার L1। এইবার আমি হচ্ছে এখানে T2 ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে T1, এটাকে লিখতে পারি হচ্ছে T1 ইন্টু রুট ওভার 4L, আর এখানে হচ্ছে রুট ওভার L।
তাহলে এখানে হচ্ছে t1 ইন্টু 2l রুট ওভার l, কারণ কি 4 কে রুট করলে 2 হয়, আর এখানে রুট l, তাহলে এই l কেটে গেল। তার মানে এখানে হলে হচ্ছে রুট, এখানে রুট 4 ছিল, এটাকে আমি 2 করে দিলাম, কারণ কি 4 কে রুট করলে 2 হয়, আর রুট এলটা এর ভিতরে চলে গেল, আর নিচের রুট এল কেটে গেল, থাকে হচ্ছে 2t1। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে আমার যদি দৈর্ঘ্য 4 গুণ করা হয়, তাহলে মানে কার্যকের দৈর্ঘ্য যদি 4 গুণ করা হয়, পর্যায়কাল দ্বিগুণ হবে। ঠিক আছে, পর্যায়কাল দ্বিগুণ হবে। এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পারছো এবং এটা তোমরা এবার সলভ করতে পারবা এই ধরনের কোশ্চেন এমসিকিউতে আসলে। ঠিক আছে, তো লাস্ট একটা জিনিস যেটা আমি তোমাদের একবার করে রিক্যাপ করাই দিতে চাই, যেটা মনে করাই দিতে চাই, সেটা হচ্ছে আমার যদি এল কার্যকারী দৈর্ঘ্য বাড়ে, তাহলে টাইম পিরিয়ড বা পর্যায়কাল বাড়বে, আর পর্যায়কাল যদি বাড়ে স্পিড কমবে। হুম, আর যদি এল কমে পর্যায়কাল কমবে, পর্যায়কাল যদি কমে স্পিড বাড়বে। ওকে, এই দুটো কেন ঘটে? এই দুটো ঘটে হচ্ছে কারণ আমাদের টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। ঠিক আছে, এবার জি বা অভিকর্ষ ত্বরণ যদি বাড়ে, তাহলে টাইম পিরিয়ড কমবে, তাহলে স্পিড বাড়বে। ঠিক আছে, যেটা ফার্স্টে লিখছিলাম। আর জি যদি কমে, টাইম পিরিয়ড বাড়বে, টাইম পিরিয়ড যদি বাড়ে স্পিড কমবে। হয়ে গেল, সিম্পল। এটা কিসের জন্য? এটা হচ্ছে টি ইজ প্রপোর্শনাল টু 1/√g। ওকে, এই কারণে কমতেছে। তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও, আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।